একটু কল্পনা করুন যে আপনি একটা গুপ্তধনের নকশা পেয়েছেন যা রাখা আছে এমন একটা জায়গায় যেখানে 5000 বছরেও কেউ যেতে পারেনি। এমন কিছুই করতে যাচ্ছে এই মানুষগুলো। অনেক বছর আগের কথা, বিশ্বের কিছু লোক সেই গুপ্তধন চুরি করতে গিয়ে অভিশপ্ত হয়। তাদের সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম 30 বছরের মধ্যে মারা যাবে। তবে এই অভিশাপটি একটি স্পিরিচুয়াল বোন নিয়ে কাটানো সম্ভব, যা রাখা আছে অনেক দূরে কোনো এক অজানা পাহাড়ের গুহায়। সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। এখন আমরা দেখব কিভাবে ওই অভিশপ্ত লোকেরা সেই স্পিরিচুয়াল বোন খুঁজে পায়। পথে তাদের কি কি অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বে নামের এক যুবক নিকাব পরা একটি মেয়ের পিছু করছে। কোনো এক অজানা শক্তি তাকে মেয়েটির কাছে টেনে নিয়ে যাচ্ছে। একসময় মেয়েটি তার সব কাপড় ছেড়ে পুকুরে ঝাঁপ দেয়। তারা একে অপরের সামনে আসে। মেয়েটা কিছু বলার আগে আকাশ থেকে জোরালো বজ্রপাত পড়ে সরাসরি মেয়েটার কাঁধে। মেয়েটির নাম ছিল শার্লি। হঠাৎ মাটি শার্লিকে গভীরে টানতে থাকে। বে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু একসময় মাটি তাকে তুলিয়ে নেয়। এক ধাক্কায় তার চোখ খুলে যায়। সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। এই স্বপ্ন সে বিগত কয়েকদিন থেকেই দেখছে। সেই সন্ধ্যায় বে তার ফ্রেন্ড কায়োর বাসায় গেলে দেখতে পায় তার ফ্রেন্ড উইককে অনেক বড় এক মাফিয়া বন্দি করে রেখেছে। কায়োর পরিবার সেই লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল, যা শোধ করতে না পারায় লোকটা তাদের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। বে লোকটাকে তার বন্ধুকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। বন্ধুকে ছাড়ার বিনিময়ে যে কোনো কাজ সে করে দিতে প্রস্তুত। এটা বলার পর লোকটা বেকে বলে দূরে পাহাড়ের গুহায় থাকা স্পিরিচুয়াল সেলেস্টিয়াল বোন এনে দিতে পারলে সে তার বন্ধুকে ছেড়ে দেবে। এই বোন যার কাছে থাকে সে অমর হয়ে যায়, তার সাথে অজস্র ধন সম্পদের মালিক হয়। তাই লোকটার এটাই চাই। বে এতে রাজি হয়ে যায়। উইক তাদের জানায় সে বোনের কাছে পৌঁছানোর নকশা কার কাছে পাওয়া যাবে। তারা সেখানে পৌঁছালে বে দেখতে পায় ওটা ওই মেয়েটারই বাসা, যাকে সে প্রতি রাতে স্বপ্নে দেখে। তাদের কথা শুনে শার্লি নকশা দিতে রাজি হয়, কিন্তু যেহেতু এই নকশা তার পূর্বপুরুষদের আমানত ছিল, তাই শার্লি শর্ত দেয় সেও তাদের সাথে থাকবে। তারা একটা বড় বোট নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যের পথে। সেই বোটের একজন মুখোশ পরা লোক বসেছিল যে তাদের উপর নজর রাখছিল। হঠাৎ শার্লি কিছু একটার আশঙ্কা অনুভব করে। তার হাতে থাকা কম্পাসটাও সঠিকভাবে কাজ করছে না। আর তখনই তাদের বোট বড় কিছু একটার সাথে ধাক্কা লাগে। তারা বুঝতে পারে পানির নিচে কিছু একটা আছে। তাই নিরাপত্তার জন্য বে সব যাত্রীকে বোটের ভেতরে পাঠিয়ে দেয়। বে আর তার বন্ধুরা অপেক্ষা করছে আসন্ন বিপদের জন্য। হঠাৎ পানির নিচ থেকে অদ্ভুত দানব আকৃতির এক প্রাণী তাদের বোটে হামলা করে। বোটের সামনের অংশ ভেঙে ফেলে। এতে করে শার্লি পানিতে পড়ে যাচ্ছিল, কিন্তু বে কোনো মতে তাকে প্রাণে বাঁচিয়ে নেয়। তারা চারজনই তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করছিল, কিন্তু এই ক্রিয়েচারের চামড়া এতই শক্ত ছিল যে তার উপর কোনো প্রভাবই হচ্ছে না। উইক হিরোর মতো এসে দানবটার মুখে আঘাত করে, কিন্তু দানব তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। হিরোগিরির চক্করে সে তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলতে বসেছিল। শার্লি বারুদযুক্ত তীর মারে দানবটির মুখে, যার ফলে সে পানিতে ফিরে যায়। বেশি রাক্ষস প্রাণীটিকে বন্দি করার প্ল্যান করে। তারা বোটে থাকা সেইলর ক্লোথটি খুলে জালের মতো বিছিয়ে দেয়, আর প্রাণীটি হামলা করতে আসলে তারা তাকে আটকে ফেলে। কিন্তু এটা এতটাই শক্তিশালী ছিল যে এক মুহূর্তে কাপড়ে লাগা সব অ্যাঙ্কর উপড়ে ফেলে। এরপর সেই রহস্যময় লোকটা আসে এবং একটি ইলেকট্রিক ডিভাইস দিয়ে দানব আকৃতির প্রাণীটিকে এমন জোরালো আঘাত করে যে সে সেখান থেকে পালিয়ে যায়। এই লোকটির নাম ডক্টর সান। তিনি একজন বিজ্ঞানী এবং সেও সেলেস্টিয়াল বোনের জন্য বেদের পিছু করে এখানে এসেছে। তিনি তাদের বলে এই প্রাণীটা ওই জিনিসটার সুরক্ষার জন্য এখানে ছিল এবং পথে তাদের আরো অনেক অসুবিধার মুখোমুখি হতে হবে। তার জ্ঞানে মুগ্ধ হয়ে তারা তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নেয়। একটু পর সেখানে লিন নামের একটা মেয়ে এসে পড়ে। আসলে ইয়োগা আর লিন হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এরপর তারা সবাই আবার তাদের যাত্রা শুরু করে। যাওয়ার সময় তারা পাহাড়ি চূড়ায় সে মন্দির দেখতে পায় যেটার কথা নকশায় লেখা ছিল। তারা সাবধানতার সাথে সেই মন্দিরে প্রবেশ করে। মন্দিরে তারা তেমন কিছুই দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পর মন্দিরে বে একটি গুপ্ত সুইচ পায়, যেটা ঘোরানোর সাথে সাথে একটি গুপ্ত পথ খুলে যায়। সে পথ ধরে তারা সবাই একটি বিশাল সুড়ঙ্গে পৌঁছে যায়। কিছু দূর হাঁটার পর তারা একটি বন্ধ দরজার কাছে আসে, যেটায় অনেক বড় একটা প্রাচীন লক ছিল, কিন্তু বে খুব দক্ষতার সাথে দরজাটি খুলে ফেলে। ওই
দরজার ওপারে সবকিছুর বরফের আবরণে ঢাকা ছিল, তাই এখানে হাঁটতে তাদের খুব কষ্ট হচ্ছিল। একটা সময় শার্লি পিছলে পড়ে আর তাকে বাঁচাতে বেও পিছলে পড়ে। সে তার ছুরি বরফে পুঁতে দিয়ে কোনো মতে স্থির হয়, কিন্তু বাকি সবাই পেছন থেকে পিছলে এসে তাদেরও সাথে নিয়ে যায়। একটু দূরেই ধারালো বরফের টুকরো ছিল, যেগুলোর সাথে আঘাত লাগলে তাদের মৃত্যু নিশ্চিত। তারা সবাই বরফের ধারালো টুকরোগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। বে লক্ষ্য করে বরফের ধারালো টুকরোগুলোর পাশে ছোট্ট একটি ট্যানেল রয়েছে। বে শার্লির সাহায্যে সবাইকে বাঁচানোর জন্য ট্যানেলের দিকে ধাক্কা দেয় আর তারা সবাই ট্যানেলে পড়ে যায়। তারপর বে শার্লিকে ট্যানেলের দিকে সরিয়ে দিয়ে নিজেই মৃত্যুর দিকে ছুটতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে শার্লি তার গ্র্যাবলিং হুক বেয়ের ব্যাগে আটকে তাকেও ট্যানেলের ভেতরে নিয়ে আসে আর তারা এবার একটি অন্ধকার গুহায় এসে পড়ে। কিন্তু এবার তারা একা ছিল না। কোনো মতে নিজেদের সামলে তারা আবার হাঁটতে শুরু করে। সে গুহার চারপাশে তারা অনেকগুলো হাড় পড়ে থাকতে দেখে। ডক্টর সান তাদের জানায় এই হাড়গুলো মানুষের, অর্থাৎ তাদের আগে যারা সেলেস্টিয়াল বোন নিতে এসেছে এই হাড়গুলো তাদের। নকশা অনুযায়ী সে গুহায় একটি গুপ্ত দরজা থাকার কথা। এরপর তারা মাটি খুঁড়তে থাকে। একসময় তারা একটি গুপ্ত দরজা পেয়ে যায়। বে দরজা খুলতে চেষ্টা করছে, কিন্তু তখন তারা দেখতে পায় নেকড়ের মতো দেখতে অদ্ভুত কিছু পশু তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আর এখন বাঁচতে হলে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা সবাই যার যার হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায়, কিন্তু এই নেকড়েগুলো এতটাই হিংস্র ছিল যে তারা সবাই মিলেও তাদের বেশিক্ষণ আটকাতে পারবে না। বে তাদের বলে, আমাদের এখনই উপরের দিকে যেতে হবে, তা না হলে এই নেকড়েগুলো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। বে একটি মশাল দিয়ে নেকড়েগুলোকে দূরে রেখে ঝুলন্ত গাছের ঢাল ধরে সবাইকে উপরে উঠতে বলে, কিন্তু তারা উপরে পৌঁছানোর আগে লতা ছিঁড়ে নিচে পড়ে যায়। ফলে সূর্যের আলো আসতে শুরু করে। সূর্যের আলোর সংস্পর্শে আসার সাথে সাথেই নেকড়েগুলো শরীর জ্বলে যায় আর আলো সহ্য করতে পারে না। শার্লি সেখানে পড়ে থাকা লতাগুলো গতির বেঁধে গাছে ছুঁড়ে মারে। এরপর একে একে সবাই সেই লতা বেয়ে উপরে উঠে যায়, কিন্তু যখন বিয়ের পালা আসে তখন সূর্য মেঘে ঢেকে যায়। তখন একের পর এক নেকড়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। নেকড়েদের লিডার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সে তাকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই মেঘ সূর্য থেকে দূরে সরে যায়। বন্ধুদের সহায়তায় বে দ্রুত সে মৃত্যুকূপ থেকে আবারও বেরিয়ে আসে। তারা সেই শহরের পাশে থাকা একটি বাড়িতে যায়। রাতে শার্লি বিয়ের ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগানোর সময় বিয়ের কাঁধে সে অভিশপ্ত চিহ্ন দেখতে পায়, যেটা তার কাঁধেও আছে। শার্লি সবাইকে বলে কয়েকশো বছর আগে তার পূর্বপুরুষরা যুদ্ধ থেকে বাঁচতে একটি শয়তানের গুহায় পৌঁছে যায়। এতে শয়তানের ঘুম ভেঙে যায় এবং সে গুহায় থাকা কিছু অদ্ভুত প্রাণী তাদের উপরে হামলা করে। তাদের শরীরে এক অভিশপ্ত চিহ্ন এঁকে দেয়। সে অশুভ শক্তির প্রভাবে সেখানে থাকা বয়স্ক সবাই মারা যায় এবং যারা জীবিত ফিরে আসে তারা 30 বছর পূর্ণ হওয়ার আগেই মারা যায়। এই অভিশাপের উত্তরাধিকারীরাও 30 বছরের বেশি বাঁচে না। এজন্য শার্লি সেই ইস্টুলিয়ান বোন খুঁজছে, যেন এর প্রভাবে তাদের বংশের স্বল্প আয়ুর অভাব কেটে সবাইকে দীর্ঘ জীবনের আনন্দ দিতে পারে। কিন্তু সে জানতো না এই কাজ এত কঠিন। সে সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু বে শার্লিকে কথা দেয় সে ওই ইস্টুলিয়াল বোন নিয়ে এই অভিশাপ মুক্ত করেই ছাড়বে। পরের দিন তারা ঠিক দুপুরের সময় গুহায় নামার সিদ্ধান্ত নেয়, যাতে তারা বেশি সময় ধরে নেকড়েদের হাত থেকে বাঁচতে পারে। তারা সে গুহায় প্রবেশ করে। সেখানে নেকড়েরা আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। বেশ সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা খুলে তখন মাটি তলিয়ে যেতে থাকে এবং এক সময় তারা আরেকটি ঘরে পৌঁছায়, যা দেখতে মন্দিরের মতো। বেশ সেখানে থাকা একটি মোমবাতি জ্বালায় আর সম্পূর্ণ জায়গাটিতে আলো জ্বলতে শুরু করে। তারা সবাই খুব সাবধানে পা বাড়াচ্ছিল, কারণ তারা জানে এই জায়গাটি এক মরণ ফাঁদ। কিন্তু বেয়ের পা একটি ভুল ট্রিগারের উপর পড়ে যায়, যার ফলে পুরো রুম কাঁপতে থাকে। তারা বুঝতে পারছে কিছু একটা তো হতে চলেছে। হঠাৎ তাদের উপর প্রচুর তীর বর্ষণ হয়। তারা সবাই কোনোভাবে সেই তীরগুলো থেকে বেঁচে যায়। তারা সামনে এগোতে থাকে, কিন্তু আবার অনেকগুলো তলোয়ার খুব দ্রুত বেগে তাদের দিকে আসতে শুরু করে। সবাই অল্পের জন্য বেঁচে যায়। একটু পরে মন্দিরের উপরে থাকা অনেকগুলো ধারালো ছুরিযুক্ত দেয়াল নিচে পড়ে যায়। প্রতিটি ধাপে অনেক ফাঁদ ও জাল বিছানো ছিল। তারা কোনো মতে এসব ফাঁদ কাটিয়ে সৈন্যের উপরে ভাসতে থাকা সেলেস্টিয়াল বোনের কাছে পৌঁছায়। বে ধীর পায়ে সেটার দিকে এগিয়ে যায় এবং বোনটি তুলে তার
ব্যাগে নিয়ে নেয়, কিন্তু তখনই শার্লি দেখে অনেকগুলো দৈত্যাকৃতির মাকড়সা তাদের দিকে ছুটে আসছে। মাকড়সারা তাদের ঘিরে ফেলেছে। তারা সবাই মাকড়সাদের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকায় এদের হারানো অসম্ভব। তখন বে লক্ষ্য করে মাকড়সাগুলো শুধুমাত্র সেলেস্টিয়াল বোনের পিছু করছে। সে তার জীবনে ঝুঁকি নিয়ে সমস্ত মাকড়সাকে নিজের কাছে ডেকে নেয়, যাতে অন্য সবাই নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। সবাই উপরে চলে যায়, কিন্তু শার্লি সেখানেই থেকে যায় বেকে সাহায্য করার জন্য। শার্লির সাহায্যে অনেক সূক্ষ্মতার সাথে বে মাকড়সাদের ডিঙ্গিয়ে শার্লির কাছে চলে আসে। তারা সিঁড়ি বেয়ে সে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিল, আর তখনই কিছু মাকড়সা তাদের জালের সাহায্যে শার্লিকে টেনে নিয়ে যায়। বে তাকে বাঁচাতে ফিরে আসে। এর কিছুক্ষণের মধ্যে তাদের পুরো টিম সেখানে চলে আসে এবং সবাই একত্রিত হয়ে সে বিপজ্জনক মাকড়সার মোকাবেলা করতে থাকে। ইতিমধ্যে অন্ধকার হয়ে গেলে উপরের গুপ্ত দরজাটিও বন্ধ হয়ে যায়। এখন তারা সবাই এখানেই বন্দী। ডক্টর সান আর ইও প্ল্যান করে মাকড়সাদের নিজেদের দিকে ডেকে সমস্ত জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয়, আর বাকিরা সবাই কাঁটাযুক্ত দেয়ালের সাহায্যে মাকড়সাদের একটি জায়গায় আটকে ফেলে। সবাই ভেতরে আসার পর বে লাইটার মাকড়সাদের দিকে ছুড়ে মারে। পেট্রোলের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং সেখানে উপস্থিত প্রায় সব মাকড়সা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আগুন ও ধোঁয়ার কারণে তাদের সবার শ্বাসকষ্ট শুরু হয়। হঠাৎ শার্লি লক্ষ্য করে তার হাতে পাকা কম্পাসটি কাজ করা বন্ধ করে দিয়েছে, যেমনটা বোটে থাকার সময় বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে সম্ভবত তারা নদীর খুব কাছাকাছি আছে। তাই তারা দেয়াল ভাঙার চেষ্টা করে। ওপাশ থেকে বোটে হামলা করা সেই দানবীয় প্রাণীটিও দেয়ালে আঘাত করা শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রাচীর ভেঙে দ্রুত পানি আসতে শুরু করে। সুযোগ পাওয়া মাত্রই সবাই সেখান থেকে বেরিয়ে যায়। বে লক্ষ্য করে সে জাদুকরি দানব তার পিছু নিচ্ছে। দানবটি তাকে ধরতেই যাবে, কিন্তু সৌভাগ্যবশত সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, যার ফলে এবারের মতো তারা প্রাণে বেঁচে যায়। এরপর আমরা তাদের সবাইকে ট্রেনে দেখতে পাই। কাজ শেষ করে সবাই যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে। শার্লি তার জীবন বাঁচানোর জন্য বেকে ধন্যবাদ জানায়। আজ থেকে তারা অভিশাপ মুক্ত। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।